মেন্টাল সিমটমগুলো যেগুলো দিয়েছেন অ্যালেন সাহেব অনেক ডিটেলে দিয়েছেন, নজরছে তো আরও আছে এখানে সিনপসিস, কিন্তু এখানে 4টে কথাই মনে রাখা যায়। মানে আমি দেখেছি আমার সুবিধার জন্য, আমি স্কুলে তো চিরকাল ফাঁকিবাজ ছেলে হিসেবে একটা স্বনামধন্য ছিলাম, তো ফাঁকিবাজের একটা রাস্তা থাকে, তো কাজেই কত অল্প কথাই মনে রাখা যায়, এটা আমাদের একটা প্রচেষ্টা থাকতো। তো দেখলাম যে এই ল্যাকেনের ক্ষেত্রে এটা করা যায়। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দোলন হাবড়া এর তত্ত্বাবধানে এই যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলি আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারগুলির বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। ধন্যবাদ। যেমন ধরুন, despondent, hopeless, thinks her desires incurable, has not a friend living, nothing worth living for, could weep at any moment. এ পুরো ডিপ্রেশনের কথা আরেকটা জায়গায় বলছে, ক্রনিক ব্লু কন্ডিশন যেখানে বলছে, এই আরও 1-2 প্যারাগ্রাফ পরে আবার বলছে সেরকম, ক্রনিক ব্লু কন্ডিশন, এভরিথিং সিমস সো ডার্ক দ্যাট হি ক্যান গ্রো নো ডার্কার, মানে সবই অন্ধকার। তো এই যে দৃষ্টিভঙ্গি, এটা তো হচ্ছে ডিপ্রেশনের। তারপরে আবার এখানে যে বলছে ক্রস, ইরিটেবল, চাইল্ড ক্রাইজ অ্যান্ড স্ক্রিমস অল দ্য টাইম স্পেশালি অ্যাট নাইট, যে বাচ্চাগুলো শুধু রাত্রে কাঁদে, সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে কিন্তু 2-3টে ওষুধ জ্বালাপা অনেকে দেয়, কিন্তু যেহেতু ল্যাক্যানটা আর একটু ডিপ অ্যাক্টিং, আমার পছন্দের ওষুধ কিন্তু ল্যাক্যান, সরিনামও আছে। তো এই ওষুধগুলো বাচ্চা রাত্রে কাঁদে, গোটা রাত কাঁদে, আর সারাদিন অতটা কাঁদে না, এখানে এটা ভাব বাড়াচ্ছে। আচ্ছা, তো এই যে ক্রস, ইরিটেবল, আরেক জায়গায় আছে, হ্যাঁ, তার 2 প্যারাগ্রাফ পরে আবার আছে, অ্যাটাকস অফ রেজ, কার্সিং অ্যান্ড সোয়ারিং অ্যাট স্লাইটেস্ট প্রভোকেশন, ইন্টেন্স আগলিনেস, হেটফুল। এই যে প্রবল রাগ, মানে সেই আমরা ওই ছোটবেলায় বাড়ির সামনে যাত্রা হতো, সেখানে নট্য কোম্পানির একটা যাত্রা ছিল, তাদের একটা লোক, মাখন সময় একটা লোক, গাড়ি কথায় কথায় সে চিৎকার করতে বলতে, জানোস আমার রাগের শরীর। তো এইরকম রাগের শরীর যাদের আর কি বলে আমরা জানি, মানে রাগের চোটে সে পৃথিবীকে একদম স্তম্ভিত করে রাখে, সেই রাগ সবসময়ও কিন্তু সে যে সত্যি ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে আছে তা নয়, ডিলিউশন যাদের থাকে তারা এরকম রেগে থাকে। ইরিটেবল যারা বলছে, তো কি বলে, ডিপ্রেশনের প্রক্সি হচ্ছে গিয়ে ইরিটেবিলিটি। আবার অ্যাংজাইটির লোক, তার তো সব কিছুতেই অ্যাংজাইটি, কাজেই তারও অ্যাঙ্গার হতে পারে। এখানে পার্সপেক্টিভটা বুঝতে হবে। আমি এরকম এক বুড়োকে জানতাম, আমরা ভাবতাম বুড়ো ভয়ঙ্কর খিটিমিটে, পরে যখন ঘটনাটা শুনলাম, ওটা ওই কোছাড়ের ওখানকার, সে খুব মানে বড় বড় ডাক, লম্বা লম্বা, সে তার বয়স তটস্থ, আর সে এরকম বৌমাকে, নতুন বৌমা এসছে, সে দাবড়ির চোটে এক করে জল গরম করে দাও নইলে, আর সে তো থতমতো খেয়ে জল গরম করে দেয়। তাই একদিন কোচার এরকম বলেছে, জিজ্ঞেস করবি তো ওকে, কোচারের বাড়িতে এসে ওর বউয়ের কাছে অভিযোগ করছে যে এই শ্বশুরটা না এমন, আচ্ছা একদিন জিজ্ঞেস করবি তো, নইলে যখন বলবে তখন নইলে এটা কী করবে, জিজ্ঞেস করছে এখন জল গরম হয়নি, শিগগির জল গরম করে দাও, নইলে তখন বলছে নইলে কী হবে বাবা, নইলে ঠান্ডা জলে চান করবো। এমন মানে এমন একটা রাগের এমন একটা সমাধান, সে আর কি করবে। তো সবাই যে রাগ মানে যে একবারে রেগে ফেটে পড়ছে তা নয়, কিন্তু অনেক সময় রাগটা একটা আবরণ, এটা দিয়ে মানে রাগের অভিনয় সংসারের অনেক কাজ গুছিয়ে দেয়, এটা রাগের অভিনয়। তো করে এরকম পাবলিক তো আছে। তো তারপরে তাহলে একটা গেল ডিপ্রেশন, আমরা দেখলাম ডিলিউশন গেল, ডিপ্রেশন গেল। এবার বলছে fears to be alone, আচ্ছা, fear of dying, of becoming insane, of falling downstairs, এগুলো সবই কিন্তু অ্যাংজাইটির, প্যানিকের সিমটম। এই যে পাগল হয়ে যাবে, তারপরে মরে যাবে, এই সমস্তগুলো প্যানিকের ফিচার। এটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে sinking at epigastrium, faintness in the stomach,
তো এই অ্যাংজাইটির পেশেন্টের এরকম হয়, পেটে যেন হঠাৎ মানে একটা ফিলিং যেন ফেইন্টনেস, একটা সিঙ্কিং ফিলিং, পেটে যেন খামচে ধরলো হঠাৎ, ভয় আতঙ্ক এর সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অ্যাংজাইটি প্রচুর, ডিপ্রেশনও প্রচুর। আবার এই যে মেজাজের ঠাকুর দাদা, এইটা অ্যাকচুয়ালি হাইপোম্যানিক পেশেন্টদের একটু বেশি মেজাজ টেজাজ দিতে আমরা দেখে থাকি। আবার এটাও যদি ভাবি যে যে ওষুধটার বেসিক নেচারই হচ্ছে অল্টারনেট করা, তাহলে একবার সে মেজাজ আর একবার ডিপ্রেশন, আরে এটা তো বিএমডিও হতে পারে, বাইপোলার মুড ডিসঅর্ডারও তো হতে পারে। কেননা ও তো অল্টারনেটিংই যদি ফেজ হয়, তাহলে ল্যাকানিনাম বিএমডির একটা ভালো ওষুধ হওয়া উচিত। তো কেননা দুটো তেমন তার ইরিটেবিলিটিরও, তার ওই হাইপোম্যানিক স্টেজও যেমন কম নেই, তার ডিপ্রেশনও কম নেই। ডিপথেরিয়া, টনসিলাইটিস, সোর থ্রোট এগুলো সব গেল। তবে হ্যাঁ, ওর আরেকটা জায়গা আছে যে শাইনিং গ্লেজড অ্যাপিয়ারেন্স। এই সিমটমটা আমি কিন্তু মানে এটাকে আমি কোনোদিন খুব একটা গুরুত্ব দিইনি। ডিপথেরিয়াতে বলছে যে একদম ওর এটা একদম শাইনিং গ্লেজড অ্যাপিয়ারেন্স পেলে ওরা দিত। তো যাই হোক, এরকম আমরা টনসিলাইটিস বা অন্যান্য কিছুর মধ্যে এ ধরনের চোখে পড়েনি, এটাকে আমি ইম্পর্টেন্স দিইনি। Very hungry, cannot eat enough to satisfy, as hungry after eating as before. আসলে ইংরেজিতে তো ওই কেনাইন হাঙ্গার বলে একটা কথাই আছে, র্যাভেনাস হাঙ্গার আর কেনাইন হাঙ্গার। তো সারমেও তো খাওয়ার জগতে তো সে দিকপাল, কেননা সেটাকে যখনই দেওয়া হোক, যাই দেওয়া হোক, সে রিফিউজ শব্দটা ওর অভিধানে লেখা নেই। তো ন্যাচারালি তাহলে যে পেশেন্টদের খিদে টিদে ভালো আছে, আচ্ছা ভালো খাবে টাবে এরা ঘন ঘন খেতে হয়, এটা তো আমরা এছাড়াও এতেও পাই, ডায়াবেটিক পেশেন্টদের পাবো, এগুলো পেপটিক আলসারের পেশেন্টদের পাবো, এদেরও তো ঘন ঘন খাওয়ার একটা ব্যাপার আছে। আর ডিমেনশিয়ার পেশেন্টদের তো ভুলেই যায় খেয়েছে, সুতরাং খায়, কাজে এসব কিছু ভাবতে পারি। আচ্ছা দেখো, এটা যে প্রাণীর দুধ থেকে তৈরি, ওটা তো ডগের নয়, এটা বিচের। কাজেই যদি বিচ মিল্ক হয়, যদিও ডগ মিল্ক বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো বিচ, তাহলে ফিমেল অর্গানের উপরে তো কাজ হবে, এটা খুব স্বাভাবিক। মিল্ক জিনিসটাই তো ফিমেল অর্গানের, সেই জন্য ওর ব্রেস্টের উপর কাজ আছে, ইউটারাসের উপর কাজ আছে। তো ব্রেস্টের উপর বলতে কি, লাম্প হচ্ছে পিরিয়ডের আগে করে লাম্প তৈরি হয়। শুধু তাই নয়, লাম্পে সোরনেস, যেগুলো ব্রায়োনিয়াতে বা ফাইটোলক্ষায় বলছে ম্যাস্টাইটিস হলে লাম্পটা ব্রেস্টে এত তার ইনফ্লেমড হয়ে থাকে যে হাঁটা চলার যে মুভমেন্ট সেটাও তার কাছে পেনফুল হয়। তো এটা তো যে কোনো পেনফুল কন্ডিশনে এটা হতে পারে, এটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ওই যে তার পিরিয়ডের আগে করে তার ব্রেস্টের সোরনেস, তো এটাও তো বলা হচ্ছে যে ওভিউলেশনের সময়ে ব্রেস্টের কনজেশন, এটা খুব অস্বাভাবিক কিছু নয়। এবার ওভিউলেশন না হলেও তার ওই মানে প্রিমেনস্ট্রুয়াল ফেজে, যেমন আমরা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম জানছি, সেই রকম এর কিন্তু ওই ব্রেস্টের কনজেশন এটা একটা আছে। আর একটা জিনিস পাওয়া যাচ্ছে যে পোস্ট মেনস্ট্রুয়াল তার কিছু কষ্ট আছে, এইটা একটু আশ্চর্যজনক। তার কারণ পিরিয়ড হয়ে যাওয়ার পরে তো সাধারণ ফিলিংটা হচ্ছে যে একটা ফিলিং অফ গুডনেস, ফিলিং অফ রিলিফ, কিন্তু পিরিয়ড হয়ে যাওয়া মানে ন্যাচারাল ডিসচার্জে রিলিফ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ন্যাচারাল ডিসচার্জে রিলিফ নেই যাদের, সেগুলো মনে রাখার, ককুলাস আছে, অ্যালুমিনা আছে, ল্যাকানিনাম আছে, এরা কিন্তু ন্যাচারাল ডিসচার্জে, মানে পিরিয়ড তো একটা ন্যাচারাল ডিসচার্জ, তাতে তার রিলিফ নেই। তাহলে সেই হিসেবে মনে রাখতে হবে এই ওষুধগুলো, এবং এখানে ল্যাকানিনামের একটা ভালো রোল আছে। তো সেই জন্য বলছে যে আচ্ছা, মেন্সেস টু আর্লি, টু প্রফিউজ, ফ্লো ইন গ্যাসেস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই একটা সিমটম আছে, এটা একটি পেশেন্ট আমরা আজ পর্যন্ত পেয়েছি, ডিসচার্জ অফ ফ্ল্যাটাস ফ্রম ভ্যাজাইনা, ফাইসোমেট্রা যেটাকে বলছে, রেয়ার, মনে রাখলেও হয়, না রাখলেও হয়। আচ্ছা, তো সার্ভিসেবল ইন অলমোস্ট অল কেসেস, ইট ইজ রিকোয়ার্ড টু ড্রাই আপ মিল্ক। তো মিল্ক ড্রাই আপ করতে গেলে তো এটা মিল্ক প্রোডাক্ট, সুতরাং হায়ার পোটেন্সি, বরং আমি দেখেছি ল্যাকানিনাম এটা লোয়ার পোটেন্সিতে মিল্কটা বাড়িয়ে দিতে পারে, হায়ার পোটেন্সিতে ড্রাই আপ করবে। যে ওষুধগুলি দুধের উপরে কাজ আছে
তবে অনেক মায়েরা তাদের মনে হয় তাদের মিল্ক সাফিসিয়েন্ট নয়, মেডুসা ওখানে একটা ভালো ওষুধ আমি দিয়ে দেখেছি, ভালো কাজ হয়। কিন্তু এছাড়া ড্রাই আপ করতে তো ওষুধের অভাব নেই, সে তো হায়ার পোটেন্সিতে ল্যাক্যানাইনামও কাজ করবে, ইয়েতে আছে ওই অ্যাসাফিডিটাও একটা ভালো ওষুধ। আচ্ছা, তো তারপরে বলছে সেন্সেশন অ্যাজ এ ব্রিথ উঠলে ইত্যাদি ইত্যাদি, এগুলো পাইনি ভাই আজ পর্যন্ত। আচ্ছা, when walking seems to be walking in the on air, এটা একটা ডিলিউশন, আর কিছু না। তো এই ডিলিউশন কিছু কিছু আছে, কিন্তু সিজ ফেসেস ওই ভূত টুতের মুখ টুক দেখতে পাই, এগুলো রেপার্টরিতে আছে। আচ্ছা, ব্যাকএক ইন্টেন্স আনবিয়ারেবল অ্যাক্রস সুপার সেক্রাল রিজিয়ন, টাইম হয়ে গেছে না, এক্সটেন্ডিং টু রাইট নেটস অ্যান্ড রাইট সায়াটিক নার্ভ ইত্যাদি ইত্যাদি। এখানে বলছে স্পাইন একস ফ্রম বেস অফ ব্রেন টু কক্সিক্স, ভেরি সেন্সিটিভ টু টাচ অর প্রেশার। এটা চিনিনাম সালফে আছে, ফসফরাসে আছে, জিঙ্কামে আছে ইত্যাদি ইত্যাদি। এইটাকে আমি ধরে নিয়েছি যে এই স্পাইনের এই সেন্সিটিভিটি এবং এই যে ডিজেনারেটিভ যে ব্যাপারটা, তার মানে আমাদের তো স্পাইনাল অসুখের অভাব নেই। অর্থাৎ এই মেনলি স্পন্ডাইলোসিসের পেশেন্ট ভুড়ি ভুড়ি পাওয়া যায় এখনকার দিনে, তো সেই তাদের ক্ষেত্রে আমরা ভাবতেই পারি ল্যাক্যানাইনামের কথা। আমি দুটো জিনিস খালি দেখি, সবসময় যে অল্টারনেটিং সাইড পাবো পাই না, না পেলেও সে যদি ফরগেটফুল হয়, সে যদি তার যদি ক্রেভিং ফর চিলি, এখানে বলা নেই অ্যালেনে, কিন্তু রেপার্টরিতে আমরা জানি যে ঝাল খাওয়ার ইচ্ছে, এটা ল্যাক্যানাইনামের একটা বিশেষত্ব। অবশ্য ওই রুব্রিকটাকে এক্সটেন্ড করে আরও কিছু ওষুধে পৌঁছানো যায়, আর্সেনিক, ফ্লোরিক অ্যাসিড, নাক্স ভমিকা, এগুলোকেও টেনে টেনে চালিয়ে দেওয়া যায়। কিন্তু ল্যাক্যানাইনাম এর কিন্তু ঝালে আসক্তি, এটা একটা বড় জিনিস। আর হিপার সালফেটও আছে। তো চিলি, ক্রেভিং ফর চিলি, পেপারও আছে, পেপার শব্দটাও আছে, মানে গোলমরিচ। তো ওদের দেশে তো গোলমরিচই খায়, আর আমাদের দেশে এই গ্রিন ভেজিটেবল, আমি যদিও সেটা খুব পছন্দ করি। এখন চিলি, লঙ্কা খেকো, এটা হলে কিন্তু আমাদের ওষুধের বৃত্তটা একটা চিহ্নিত হয়ে থাকে। এবং চিলি, আমার তো মনে আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চিলি খাওয়াটা একটা বিস্ময়। আমরা দুজনে গেছি ডাবলিনে, একটু তরকারিতে ঝাল নেই, একটু ঝাল না হলে হয়? বঙ্গ সন্তান একটু ঝাল ফাল খাই, সে খুঁজে পেতে গ্রাফটন স্ট্রিট হচ্ছে ডাবলিনের সবচেয়ে বড় বাজার, ওখানে এইরকম একটা সাইজের লঙ্কা 2 ইউরো দিয়ে কেনা হলো। সেটা পরে খেতে গিয়ে দেখি আরে ঘাস, মানে অ্যাজ গুড অ্যাজ গ্রাস। তো এখন ওরা কেউ খায় না, তাই ওদের দেশে তো কেউ লঙ্কা খাচ্ছে, মানে আমরা যখন রেস্টুরেন্টে খাচ্ছিলাম বলছিলাম অ্যাজ হট অ্যাজ ইউ ক্যান, ওই এটাকে যে ওয়েটারটা অর্ডার নিতে গেল বললো অ্যাজ হট অ্যাজ, ইয়েস। ও গোটা 11 লঙ্কা, ওদের লঙ্কা তো 11টা কেন, 111 খেলেও একই হতো। তা হয়তো বেমালুম খাচ্ছি বিড়ের মতো, আর রীতিমতো একটা শো হয়ে গেল সেটা, যে এত লঙ্কা খাচ্ছে, এরা কোন দেশের লোক? আরে এই লঙ্কা খাওয়ার মধ্যে কোনো বিরক্তই নেই। তো যাই হোক, তো এই ল্যাক্যানাইনাম কিন্তু তেড়ে লঙ্কা খেতে পারে। কাজেই ভাই এইটা হচ্ছে, আচ্ছা এবার তো মনে রাখতে হবে সিমটমটা। মনে রাখতে হবে কি করে? আমরা দুভাবে মনে রাখতে পারি। এক নম্বর হচ্ছে যে এটা ছিল স্যারের প্যাটার্ন, আমি স্যারের কয়েকটা লেখায় দেখেছিলাম এরকম বেসিক সিমটম আর ডিটারমিনেটিভ সিমটম। গার্থ বরিক এভাবে ভাগ করছেন। বেসিক সিমটম বলতে এর প্যাথোলজিক্যাল দিকটা, অর্থাৎ এই ওষুধটার গলার উপর কাজ আছে, জেনিটালিয়ার উপর কাজ আছে, স্পাইনের উপর কাজ আছে। আর আমরা সাইকিয়াট্রির হিসেব থেকে আরও 3টে ঢোকাতে পারবো। এর প্যানিক ফিচার আছে, ডিপ্রেশনের ফিচার আছে, ডিলিউশন আছে। এগুলো হলো এর বেসিক প্যাথোলজিক্যাল সাইড। আর এর ডিটারমিনেটিভ সিমটম, যেগুলো দিয়ে আমরা ওষুধটাকে ডিফারেন্সিয়েট করবো অন্য ওষুধের সঙ্গে, সেটা হচ্ছে ইট ক্রেভস হট, গরম খেতে চায়, হটই বলুন বা স্পাইস চিলিজ। আর দ্বিতীয় হলো অল্টারনেটিং পেইন, অল্টারনেটিং সাইডস, এগুলো হলো তার ডিটারমিনেটিভ সিমটম। কাজে এগুলোর ভিত্তিতে এবারে কেস এলে, মানে আমি তো যে কোনো কেসই আসুক না কেন, সে যত লম্বা চড়া কেস হোক না কেন, হিস্ট্রিতে যদি একবার পাই যে তার খুব গলার সমস্যা হতো ছোটবেলা থেকে আজ অবধি, আমি নোট দিয়ে রাখলাম ল্যাক্যান হতে পারে। সিমটম যখন নিচ্ছি, এই যদি স্পাইনের প্রবলেম নিয়ে আসে, গলার প্রবলেম নিয়ে আসে, এমনি পেটের প্রবলেমেও দিয়েছি,
তো সেখানেও এই বাকি সিমটমগুলো যদি মিলে যায় কোনো অসুবিধা নেই দেওয়া। কাজেই এক কথায় যদি মনে রাখতে হয় তাহলে ল্যাক্কানেইনামকে বলা যাবে যে ল্যাক্কানেইনাম হচ্ছে, এবং সত্যি কথা ল্যাক্কানেইনাম আজকের দিনে কিন্তু আমি প্রচুর পাই ভাই, প্রতিদিন একটা দুটো ল্যাক্কান থাকবে না এমন নয়। তো সেই কুকুরের গল্প বলতে গেলে তো বলা যায় যে এটা বলা যেতে পারে যে জন রাস্কিনের কথা ছিল যে মানুষ জাতটাকে যত দেখছি তত কুকুরের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। তো ভাই ল্যাক্কানেইনামের ব্যবহার করার পর আমারও এইটা কথা যে কুকুরের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। হ্যাঁ, এ বড় ভালো ওষুধ। হ্যাঁ, এবং এই ওষুধটা প্রয়োগ করে আমি খুব স্যাটিসফ্যাকশন পেয়েছি। এবং যুধিষ্ঠিরকে তো ধর্মরাজ ওই কুকুর লাস্ট মৃত্যু সশরীরে স্বর্গে গেলেন, কুকুরটার সঙ্গ ছাড়েননি বলে পুরস্কৃত করা হয়েছিল। তো ভাই আমি অত কষ্ট না করে এমনিই কুকুরকে পুরস্কৃত করলে খুশি হব, কারণ কুকুর আমাদের কিন্তু রিয়েলি হোমিওপ্যাথদের কাছে একটা লাভিং অ্যানিম্যাল। তাহলে এক কথায় কি করে মনে রাখা যাবে একে? মনে রাখতে গেলে বলতে হবে যে ডিমেনশিয়া, প্যানিক, ডিপ্রেশন or mania with or without psychosis, in throat, spinal or feminine problems, having irritating pains, canine hunger and craving for food. এক কথায় ল্যাক্কানেইনাম। একটা কথা বলা হয়নি, বাচ্চাদের বিছানায় হিসু করে ফেলে। ল্যাক্কান একটা অত্যন্ত ভালো ওষুধ। খালি দেখতে হবে বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে না। বাচ্চারা তো মিষ্টি খেতে ভালোবাসে, এটাই স্বাভাবিক, কিন্তু যে বাচ্চা মিষ্টি খেতে ভালোবাসে না, নোনতা ঝাল পছন্দ, সে বাচ্চা বিছানায় যদি হিসু করে তো আমি তাকে ল্যাক্কান ছাড়া আর কিছুই দেবো না। বিছানায় হিসু করার ক্ষেত্রে একটা স্পেসিফিক কিন্তু ল্যাক্কান। Thank you.